নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সার্বিক একটা বিরাট মায়া রবিবার ছেয়ে থাকবে আইপিএল ফাইনালের আহমেদাবাদে, কিন্তু মূল যুদ্ধটা চলবে দুই টিমের দুই অধিনায়কের মধ্যে। শুভমানের সামনে আরও একটা বিশেষ তাৎপর্য রয়েছে রবিবাসরীয় ফাইনালের। তা হলো আইপিএল জিতে ভারতীয় টি-20 দলে পুনরায় নিজের জায়গা ফেরত নেওয়া। মাঝে ভারতের টি-20 দলের সহ অধিনায়ক হিসেবে ফিরেছিলেন শুভমান, কিন্তু লাগাতার ব্যর্থতায় টি-20 বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপও খেলা হয়নি আর। এবারের আইপিএলে এখনও 722 রান করেছেন গিল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান তালিকায় এই মুহূর্তে 2 নম্বরে রয়েছেন তিনি। আরসিবি অধিনায়ক রজত পাতিদার তিনিও এক অনন্য নজির সামনে। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা বাদে আজ পর্যন্ত কোনো অধিনায়ক পরপর দুটো আইপিএলে জেতেননি। রবিবার জিতলে সেই নজির স্পর্শ করবেন রজত। তাই ফাইনালের চাপটা যে টিম তুলনায় ভালোভাবে নিতে পারবে তারাই জিতবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় নতুন জটিলতা। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে দলের যাত্রা ব্যাহত হয়। পরিকল্পনা অনুযায়ী শনিবার দুপুরে চণ্ডীগড় থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদে ফেরার কথা ছিল গুজরাট শিবিরের, কিন্তু পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে নির্ধারিত সময়ে বিমান ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত শনিবার রাত 10:30 নাগাদ শুভমান গিলরা আহমেদাবাদে পৌঁছন। সেখান থেকে আবার প্রায় আধ ঘন্টার সড়কপথ অতিক্রম করে তারা যান গান্ধীনগরের এক হোটেলে। ফলে পর্যাপ্ত বিশ্রাম পাননি ক্রিকেটাররা। প্রস্তুতিতেও ঘাটতি পড়েছে। রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চলতি আইপিএলে অন্যতম ধারাবাহিক দল গুজরাট, যা ফাইনালে তাদের মানসিকভাবে ভালো রাখার জায়গা। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার পর তৃতীয় অধিনায়ক হিসেবে টানা 2 বছর আইপিএল জেতার কৃতিত্ব অর্জন করবেন রজত পাতিদার। বিশ্বের সবচেয়ে ধনী টি-20 লিগ আইপিএল। চলতি মৌসুমেও আর্থিক দিক থেকে রয়েছে বড়সড় চমক। বিশেষ করে ফাইনালে পুরস্কার মূল্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। এই মরশুম শুরুর আগে প্রতিটি দলের জন্য নিলামের বাজেট ছিল 125 কোটি টাকা, যা বাড়তে বাড়তে এবছর পৌঁছেছে 151 কোটি টাকায়। শুধু দল নয়, পুরো টুর্নামেন্টের পুরস্কার মূল্য বেড়েছে। শীর্ষ 4 দলের জন্য মোট 46.5 কোটি টাকা পুরস্কার হিসেবে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে 20 কোটি টাকা, রানার্স আপ পাবে 13 কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সের ভাড়ারে ঢুকবে 7 কোটি। চতুর্থ সানরাইজার্স হায়দ্রাবাদ পাবে 6.5 কোটি। একটি দল যদি পুরো মরশুমে ফাইনাল পর্যন্ত পৌঁছে মোট 17টি ম্যাচ খেলে, তাহলে একজন খেলোয়াড়ের অতিরিক্ত আয় এক ঝটকায় অনেকটাই বেড়ে যেতে পারে। ম্যাচ ফি, জয়ের বোনাস ও অন্যান্য পারফরম্যান্স ইনসেন্টিভ মিলিয়ে এই বাড়তি আয় প্রায় 1.27 কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। পরপর 2 মরশুমে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়েছেন ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ ছেড়েছেন তিনি। 2 বছর আগে মেগা নিলামে 27 কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছিল লখনৌ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। 2025 সালে 6টি ম্যাচ জিতেছিল লখনৌ। 12 পয়েন্ট নিয়ে 7 নম্বরে শেষ করেছিল তারা। আর এবার আরও খারাপ হাল পন্থের দলের। মাত্র 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে একেবারে শেষে রয়েছেন পন্থেরা। তারপরই অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। শুক্রবার লখনৌয়ের এক বিবৃতিতে জানিয়েছে, পন্থ নিজেই অনুরোধ করেছিলেন যাতে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল তার সেই অনুরোধ মেনে নিয়েছে। লখনৌকে 2টি প্রস্তাব দিয়েছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। একটি ভিডিও বার্তায় আকাশ বলেন, মিচেল মার্স এবং এডেন মার্করামের মধ্যে একজনকে অধিনায়ক করা হবে। দুজনেই জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। পাশাপাশি জস ইলিংসের কথাও শোনা গিয়েছে আকাশের মুখে। প্যারিস অলিম্পিক্সের ফাইনালে বাতিল হওয়ার পর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নেমেছিলেন ভিনেশ। নাটক শুরু হয় সকাল থেকেই। ভিনেশকে জানানো হয় তাকে শুধু 50 কেজি বিভাগেই নামতে দেওয়া হবে। ভিনেশ প্রতিবাদ করেন, ভারতীয় কুস্তি সংস্থার উদ্দেশ্যে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করেন। পরিস্থিতি দেখে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিংহ এসে হস্তক্ষেপ করেন এবং ভিনেশকে 53 কেজি বিভাগে নামার অনুমতি দেন। কিন্তু চ্যালেঞ্জের পর জানানো হয় রেফারি ভুল করে বাঁশি বাজিয়েছেন। ফলে 4 পয়েন্টের কথা থাকলেও ভিনেশকে দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে সম্বির ম্যাটে ঢুকে জলের বোতল ছুঁড়ে ফেলেন। তর্ক শুরু করেন আম্পায়ারদের সঙ্গে। ভিনেশ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যেতেন।
এরপর একটি আনথ্রোয়ের জন্য বিনেশ 2 পয়েন্ট পান। তবে বিনেশের দাবি ছিল তাকে 4 পয়েন্ট দিতে হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোনো লাভ হয়নি। বিনেশ হেরে যান। তখন বিনেশ এবং সৌম্বীর ভিডিও ফুটেজ দেখতে চান। আশ্বাস দেওয়া হলেও তা দেখানো হয়নি। সেই সময় রিভিউ টেলিভিশনে সমস্যার কারণে রিভিউও দেখা যায়নি। দুপক্ষের কোচদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। চলে আসেন সভাপতি সঞ্জয়ও। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। হেরে গিয়ে কাঁদতে দেখা যায় নিশুকে। রেফারির সঙ্গে তার হাতও মেলাননি তিনি। বিনেশ তাকে শান্ত করার চেষ্টা করেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।